আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আসলে কম বলা হবে, সবচাইতে আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা বর্তমানে বাংলাদেশের প্রায় মনে হয় সারা দেশে যদি 30 কোটি মানুষ হয়, সেই 30 কোটি মানুষেরই একটা প্রশ্ন। প্রশ্নটি হলো ইউনূস সরকারের সফলতা ও ব্যর্থতা। গত 5ই আগস্টে আমাদের সাবেক সরকারের পতনের পর যখন ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব হাতে নেন, তখন থেকে গণমানুষের যে একটা চাহিদা ওনার প্রতি ছিল, সেই চাহিদা বিষয়ে আজকে তিনি কতটুকু সফল ও কতটুকু ব্যর্থ তারই প্রশ্ন সারা বাংলাদেশের মানুষের মুখে। সর্বপ্রথম এই সরকারের সফলতাগুলোর দিকে আমরা একটু দৃষ্টিপাত করি। আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যম থেকে এবং সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে ওনাদের যে ব্রিফিংস, সেটা পর্যালোচনা করে আমরা দেখতে পাই সরকার বাংলাদেশের মসনদে বসেই ডক্টর ইউনূস তিনি সর্বপ্রথম যে সফলতা অর্জন করেছেন সেটা হলো আরব আমিরাতে যে বাংলাদেশি লোকগুলি সেখানে বিক্ষোভ প্রদর্শন করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় অর্ধ শতাধিকের চাইতেও বেশি। এই লোকগুলিকে তিনি একটি ফোনেই তাদেরকে জেলখানা থেকে বের করে বাংলাদেশে ফেরত নিয়ে এসেছেন, তাদের মায়ের কাছে তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, তাদের স্ত্রীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এটা বিশাল একটা অর্জন। পরবর্তীতে তিনি যে সমস্ত বিষয়গুলোতে সফল হয়েছেন তা এক এক করে আপনাদেরকে বলছি। মার্কিন সরকারের পতন হয় তখন বাইডেন সরকার নির্বাচনে হেরে ট্রাম্প সরকারের তখন আমেরিকাতে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। তখন মোটামুটি একটা সংবাদ চাউর হয়েছিল যে বাংলাদেশে মনে হয় এবার ইউনূসের অবস্থা খারাপ হবে। কিন্তু দেখা গেল ট্রাম্প সরকার ক্ষমতা আসার পর ইলন মাস্কের সহ ট্রাম্পের বিভিন্ন ঘনিষ্ঠজনের সাথে ইউনূসের যে সুসম্পর্ক বিরাজমান ছিল অতীত থেকেই, সে সম্পর্কের জের ধরে ট্রাম্প প্রশাসনের সাথেও ডক্টর ইউনূস ভালো একটা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করেছেন। আপনারা জানেন যে সম্প্রতি ট্রাম্প প্রশাসন সারা বিশ্বে বিভিন্ন দেশের সাথে যাদের বাণিজ্যিক চুক্তি আছে, আমেরিকাতে যারা পণ্য রপ্তানি করে তাদের পণ্যের উপরে তিনি শুল্ক আরোপ করেছেন, তেমনি বাংলাদেশের উপরেও তিনি শুল্ক আরোপ করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের একটা ফোনে তিনি বাংলাদেশের শুল্কটা স্থগিত করেছেন। এটা একটা অভূতপূর্ব অর্জন, এটা অবশ্যই অনস্বীকার্য। এরপর তুরস্কের সাথে বাণিজ্যিক এবং সামরিক খাতে বহু চুক্তি ও সহযোগিতা তিনি সফল হয়েছেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এবং তার স্ত্রী সাথে তিনি দেখা করেছেন। ইউরোপের একটা সম্মেলনে তাদের সাথে দেখা হয় এবং অনেক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তিনি নিজেই বলেছেন, এবং তুরস্ক যে কোনো মুহূর্তে বাংলাদেশকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত বলে তুরস্ক পক্ষ থেকে এ ধরনের কথাও তিনি আদায় করে নিয়েছেন। এরপর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এটা নিয়ে জনগণের মনে একটা প্রশ্ন ছিল যে চীন ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস তিনি কোনো সাড়া দেননি দীর্ঘদিন। এট দ্য 11th আওয়ারে দেখা গেল ডক্টর ইউনূস চীনে সফর করবেন এবং চীনকে তিনি একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন। তো চীনে তিনি যাওয়ার পর থেকে চীন সরকার আর বাংলাদেশের যে সম্পর্ক অতীতে ছিল তার চেয়ে মনে হয় আরো একটু উষ্ণ হয়েছে। একদম তিস্তা যে চুক্তি আপনারা জানেন, তিস্তাতে যে একটা নতুন করে একটা ওয়াটার প্ল্যান সহ যে তিস্তা নদীতে যে একটা বাংলাদেশের ভিতরে যেটা বাঁধ নির্মাণ করার যে পরিকল্পনা আছে,
সেখানে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে চীনে কাজ করা আরম্ভ করেছে, এবং বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দর নিয়ে চীনের কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশের সামরিক খাতে চীনের যথেষ্ট অবদান চীন রাখবে বলে আশ্বাস দিয়েছে। বিশেষ করে বাণিজ্যিক খাতে এবং সামরিক খাতে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বহু সম্পর্ক উন্নয়ন আগের চেয়ে অনেক বৃদ্ধি হয়েছে। সম্প্রতি চীন বাংলাদেশ থেকে আমও নিচ্ছে, এবং চীন এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করেছে। বাংলাদেশের আম চীনের বাজারতে কখনো যায়নি, প্রথম চীনের বাংলাদেশের আমের চালান গেছে, এবং ন্যায্য মূল্যে চীনে আম বাংলাদেশ থেকে আম কিনে নিচ্ছে। এবং বাংলাদেশের লোকদের সুচিকিৎসার জন্য চীন 4টি হাসপাতাল, স্পেশালাইজড হাসপাতালকে সবসময় রেডি রেখেছে, সেখানে দোবাসীর ব্যবস্থা পর্যন্ত করেছে। এবং চীন সরকার চীনের যে বাংলাদেশের যে এমবেসি আছে, সেখানে কোনো বাংলাদেশি যদি ভিসার জন্য দাঁড়ায়, তাহলে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে দেওয়া হচ্ছে। এসব বিষয়গুলো আসলে অনস্বীকার্য অর্জন বলাই উচিত। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্রিটেনে এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তিনি অভূতপূর্ব সফলতা অর্জন করেছেন। ব্রিটেন ও বাংলাদেশের বিষয়েও যথেষ্ট ইতিবাচক কথা বলেছেন, এবং যে কোনো মুহূর্তে ব্রিটেনকে বাংলাদেশ পাশে পাবে বলে তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধনকুবের ইলন মাস্ক, যিনি আসলে ইউনূসের সাথে সম্পর্ক থাকার কারণেই ডক্টর ইউনূসের একটা ফোনে তিনি বাংলাদেশের স্টারলিংকের সংযোগ এবং স্টারলিংকের কার্যক্রম পরিচালনা করায় উনি রাজি হয়েছেন। এছাড়াও আন্তর্জাতিক বহু ফাউন্ডার বাংলাদেশে সম্প্রতি ভিজিট করেছেন, এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ তারা করবেন। এদেশের রাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্র এবং সামুদ্রিক বন্দরের ক্ষেত্রে বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এবং অলরেডি বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। এসব বিষয়ে কিন্তু ডক্টর ইউনূসের সফলতা অবশ্যই অনস্বীকার্য। ইউনূস বাংলাদেশে কতদিন ক্ষমতা থাকবেন সেটা আমরা জানি না, তবে প্রফেসর ডক্টর ইউনূসের যে সফলতা, এটা অনস্বীকার্য, এটা অবশ্যই স্বীকার করতে হবে। পাশাপাশি আরেকটা বিষয়, যে বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে আস্তে আস্তে যেটা উঠে এসেছে ইউনূসের ব্যর্থতাটা, এবার আমরা একটু ওদিকে নজর দিই। বিশেষ করে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলির তরফ থেকে এবং রাজনৈতিক যে ব্যক্তি বাংলাদেশে আছেন, রাজনৈতিক দল এবং রাজনৈতিক যারা করেন, বড় বড় রাজনৈতিক নেতা এবং ব্যক্তিবর্গদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্যগুলো মিডিয়ায় চলে এসেছে, সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় ইউনূসের সরকারের কাছে মানুষের 5ই আগস্টের পর থেকে যে দাবিগুলো ছিল, তার মধ্যে 1 নম্বর ছিল রাষ্ট্রের সংস্কার। এই বিষয়ে ডক্টর ইউনূস বহু ব্যাখ্যা দিয়েছেন, আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমে শুনেছেন, যে দেশে এমন অবস্থা যে সব জায়গায়, উনি অনেক জায়গায় লন্ডফটারও বলেছেন, জোয়া খিচুড়ি অবস্থা বলেছেন, যে এটাকে আসলে সংস্কার করতে হলেও সময়ের প্রয়োজন বলে এই ধরনের নিয়ে একটা মন্তব্য করেছেন। সংস্কারের পরে জনগণের দাবি ছিল যে সঠিক বিচার, দোষীদের সঠিক বিচার করা, উচিত বিচার করা। তো এরপরে সর্বশেষ দাবি ছিল একটা সুষ্ঠু নির্বাচন এর আয়োজন করা। তো রাষ্ট্রের এই 3টি ক্ষেত্রে ইউনূসের তেমন সফলতা গণমাধ্যমগুলোর যে চিত্র, সেখান থেকে আমরা বলতে পারি, বিশেষ করে প্রথম শ্রেণীর যে গণমাধ্যমগুলি আছে, প্রথম আলো, আমার দেশ থেকে শুরু করে বাংলাদেশে প্রতিদিন, এবং বিভিন্ন টিভি চ্যানেল, যমুনা টিভি, আপনার 71 টিভি এবং এনটিভি, সমস্ত নিউজগুলিতে বিভিন্ন সময় দেখা যায় যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনো সংস্কার হয়নি। বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে এখনো ধোঁয়াশা আছে। এখনো পর্যন্ত কোনো দল নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা রাখছে বলে তারা স্পষ্টভাবে কোনো প্রকাশ করেনি। গণমানুষের কাছে এখন একটা প্রশ্ন, অতীতে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে বেশ কয়েকবার ছিল। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল মাত্র 3 মাস। 3 মাসে তারা রাষ্ট্রের সংস্কার
যথেষ্টমূলক করেছেন এবং দ্রুত নির্বাচন দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে ইউনূস সরকার অত্যন্ত শক্তিশালী সরকার হিসাবে সবাই জানে এবং উনি এটা শক্তিশালী হিসেবে যে কিছু পরিচয়ও দেখা গেছে। তো এমন শক্তিশালী সরকারের হাতে যদি দেশের সংস্কার দ্রুত না হয়, এটা অবশ্যই একটা মানুষের কাছে বিরাট প্রশ্ন। দ্বিতীয় নাম্বার কথা হলো বাংলাদেশের যে বিচার কার্যক্রম, যে সমস্ত দোষীরা এখনো বিচারের আওতায় আসেনি, এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে যথেষ্ট সংবাদ এবং নির্দিষ্ট করে অনেক সংবাদ প্রচার হচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে 5ই আগস্টের পরে যে গণহত্যার বিচার, এর পূর্বে আরো অনেকগুলি ভাইরাল যে সমস্ত হত্যাগুলি হয়েছে এর আগেও, এগুলির কোনো বিচার কার্যক্রম আসলে কতটুকু অগ্রগতি হয়েছে সে বিষয়ে জনমনে প্রশ্ন। এই দুটো বিষয়কে আসলে কেন্দ্র করেই যে জুলাই যে বিপ্লব সংঘটিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের পরই 5ই আগস্টের যে সরকার পতন, মূলত মানুষ এই বিপ্লবটা করেছে কোনো বিদেশি সাহায্যের জন্য নয়, অথবা বাংলাদেশে সমুদ্র বন্দর কেন্দ্রিক কোনো উন্নয়নের জন্য নয়, বিদেশ থেকে বিভিন্ন ফাউন্ডারদেরকে এনে কাঁড়ি কাঁড়ি টাকা আনার জন্য নয়। মানুষ এদেশে ন্যায় বিচার, তাদের নিরাপত্তা এবং ভোটাধিকার এবং মানুষের যে চাহিদাগুলি, মৌলিক যে চাহিদাগুলি, এই মৌলিক চাহিদাগুলোর জন্য মানুষ আবার পথে নেমেছে এবং এই পথে নামা আস্তে আস্তে বিপ্লবে পরিণত হয়েছে এবং যে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধে মানুষ আবার বৃদ্ধ বনিতা, ঘরের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। বর্তমানে বাংলাদেশের সমস্ত মানুষের মনে একটা প্রশ্ন, তারা যে জন্য বিপ্লব করেছে, যে জন্য তারা প্রাণ দিয়েছে, যে জন্য মানুষ জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে 5ই আগস্টে সরকারের পরিবর্তন এনেছে, তাদের সেই উদ্দেশ্যগুলি এখনো অর্জন হয়নি। এখানে আসলে সরকারের ব্যর্থতা আমি বলবো না, কারণ সরকারের সময় এখনো শেষ হয়ে যায়নি, সরকারের হাতে এখনো যথেষ্ট সময় আছে। সরকার এই সমস্ত সংস্কারগুলি হয়তোবা করবেন, আমরা এই আশাবাদ সরকারের কাছে এখনো রাখি। ডক্টর ইউনূস অবশ্যই একজন প্রজ্ঞা এবং জ্ঞানী ব্যক্তি। আমরা তার বিভিন্ন কর্মকাণ্ডে এবং বিভিন্ন সময়ে জাতির উদ্দেশ্যে যিনি যে ভাষণ দিয়েছেন সেগুলো থেকে আমরা বুঝতে পারি। অবশ্যই ডক্টর ইউনূস এ ব্যাপারে কোনো পদক্ষেপ অবশ্যই নেবেন। আমার মনে হয় একটু ধৈর্য ধরেই ডক্টর ইউনূসের প্রতি আমরা আগানো উচিত। তার কারণ ডক্টর ইউনূস সব আগে থেকে বলেছেন যে উনি সবকিছু হয়তো একসাথে করবেন না, ধীরে ধীরে করবেন। তো ওনার এই ধীর গতির প্রক্রিয়া আসলে কতদিন লাগতে পারে, এটা একটা চিন্তার বিষয়। আমরা আশা করব সরকার অবশ্যই এইসব বিষয়গুলি দেখবেন এবং মানুষের জনমনে যে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সরকার মানুষের এই প্রশ্নের উত্তর সঠিক সময়ে দিবেন বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।